রাজবৈদ্য, গত 15 দিন ধরে আমার মেয়ে চোখ মেলছে না। আপনারা কি এখনো কোনো ওষুধ খুঁজে পেলেন না? মহারাজ, আমি আমার দীর্ঘ জীবনে এমন অদ্ভুত রোগ দেখিনি। রাজকুমারীর শরীরে কোনো জ্বর নেই, কোনো অসুখ নেই, কিন্তু শরীর বরফের মতো ঠান্ডা আর ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। আমার মেয়ে কি তবে আর কোনোদিন মা বলে ডাকবে না? ওর নিঃশ্বাস তো খুব ক্ষীণ হয়ে আসছে। রানীমা, আমি রাজ্যের সব প্রাচীন পুঁথি পড়েছি। এই রোগ কোনো শারীরিক রোগ নয়, এজন্য এক অন্ধকার মায়া। তবে কি কোনো তান্ত্রিক বা ওঝা ডাকতে হবে? আমার মায়াপুরী যে আজ শ্মশান হতে চলেছে। আমি ক্ষমা চাইছি মহারাজ, লৌকিক কোনো ওষুধই রাজকুমারীর দেহে কাজ করছে না। মহারাজ দেখুন, ওর হাতের আঙুলগুলো কেমন কালো হয়ে যাচ্ছে। আমার মেয়ে কি তবে ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছে? আমি সারা বিশ্বে ঢোল পিটিয়ে দেব, যে আমার ইন্দুমতিকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব আর রাজকুমারীর হাত দান করব। মহারাজ, মানুষের সাধ্যের অতীত কোনো শক্তি ছাড়া রাজকুমারীকে বাঁচানো অসম্ভব। মহারাজ, আপনি কিছু একটা করুন। আমি আমি আমার একমাত্র মেয়েকে হারিয়ে বাঁচতে পারবো না। মন্ত্রী, এখনই দুধ পাঠাও দিকে দিকে, সব জায়গায় ঘোষণা করে দাও আমার শপথের কথা। মারে, তুই সুস্থ হয়ে ওঠ। তোর জন্য গোটা রাজ্য হাহাকার করছে। এখন কেবল বিধাতার অলৌকিক কৃপার অপেক্ষা, এছাড়া আর কিছুই করার নেই। ওই তো, ওই মেয়েটি, তাকে থামান। ও তলিয়ে যাচ্ছে অন্ধকারে, ও তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তাকে থামান। বন্ধু অভিমন্যু, জাগো জাগো, কি হয়েছে তোমার? বিক্রম, আবার সেই স্বপ্ন, একই মেয়ে, একই আর্তনাদ। গত 10 দিন ধরে তুমি একই কথা বলছো বন্ধু। কে সেই মেয়ে? তুমি কি তাকে আগে কখনো দেখেছো? না বিক্রম, আমি জানি না সে কে, কিন্তু তার চোখ, সেই চোখের জল আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা হয়তো তোমার কল্পনা। তুমি সম্প্রতি অনেক বেশি যুদ্ধ বিগ্রহ নিয়ে চিন্তিত ছিলে, তাই হয়তো এমন স্বপ্ন দেখছো। কল্পনা নয় বিক্রম, স্বপ্নে দেখলাম সে এক বিশাল শ্বেত পাথরের প্রাসাদে শুয়ে আছে, তার গায়ের রং নীল হয়ে যাচ্ছে। নীল? রাজবৈদ্যরা তো বলেন ওটা কোনো বিষক্রিয়া বা মরণ ব্যাধির লক্ষণ। প্রতি রাতে সে আমাকে ডাকছে বিক্রম, আমি তার চেহারা কোনোভাবেই ভুলতে পারছি না। আমি আজ স্পষ্ট শুনেছি, সে বলেছে তুমি না এলে আবার প্রদীপ নিভে যাবে। তবে কি তুমি সত্যি সেই অজানা মেয়ের খোঁজে বের হতে চাও? হ্যাঁ, আমি কাল ভোরেই বের হব। আমার ঘোড়া বিজলিকে প্রস্তুত রাখতে হবে। কিন্তু মহারাজ কি অনুমতি দেবেন? তাছাড়া তুমি তো জানো না সেই রাজ্য কোথায় অবস্থিত। বাবা অনুমতি দেবেন, কারণ তার পুত্র এক অলৌকিক আহ্বানে সাড়া দিচ্ছে। তিনি কখনো তার পুত্রকে আটকাবেন না। তবে আমি একা তোমাকে যেতে দেব না। বন্ধু হিসেবে আমিও তোমার সাথে যাব, আর তোমার ছায়া হয়ে থাকব। ধন্যবাদ বন্ধু, আমার মন বলছে এই স্বপ্নই আমার জীবনের গন্তব্য। বেশ, এবারে ঘুমিয়ে পড়ো, সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব। রাজকুমার, এই বনটা কেমন যেন ছমছমে। তা আমরা কি সঠিক পথে আছি? আমার মন বলছে আমরা সঠিক পথে এগোচ্ছি। ওই দেখ বিক্রম, এক মহর্ষি ধ্যান করছেন, হয়তো তিনি আমাদের পথ দেখাবেন।
এসে গেছো তবে? স্বপ্নের রাজকুমারীর জন্য মন কাঁদছে তো? আপনি মহাত্মা, আপনি কিভাবে জানলেন আমার মনের কথা? আমি তোমার প্রতীক্ষায় ছিলাম। ইন্দুমতির আয়ু আর মাত্র 3 দিন। যা করার এর আগেই করতে হবে। মহর্ষি, দয়া করে বলুন কি হয়েছে। আমি কিভাবে তাকে রক্ষা করব, বলুন দয়া করে। তাকে ছায়াসুর গ্রাস করেছে। তার দেহ আছে, কিন্তু আত্মা অন্ধকারে বন্দী। একে মুক্তি দিতে 3টি দুষ্প্রাপ্য উপকরণ লাগবে। আপনি শুধু বলুন কি কি লাগবে, আমরা জীবন বাজি রেখে তা নিয়ে আসবো। প্রথমত, উত্তরের নীলগিরি পাহাড় থেকে সহস্র বছরের জমাট তুষার জল আনতে হবে। আর দ্বিতীয়টি? বনের গভীরতম প্রান্তে মায়াসিনী বনদেবীর কাছ থেকে পারিজাত ফুলের রেণু নিতে হবে। আর তৃতীয় উপকরণটি কি মহর্ষি? সেটি হল হৃদয়ের সত্য প্রতিজ্ঞার 1 বিন্দু রক্ত, যা কেবল রাজকুমারীর প্রাণ বাঁচাতে ইচ্ছুক রাজকুমারী দিতে পারবে। আমি প্রস্তুত। আমি এখনই নীলগিরির দিকে রওনা হচ্ছি। মনে রেখো পুত্র, প্রতিটি উপকরণের জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তোমার সাহস টলে যায়, তবে রাজকুমারী চিরতরে পাথর হয়ে যাবে। মনে রাখবো মহর্ষি, সব মনে রাখবো। চলো বিক্রম। রাজকুমার, হাত পা যেন পাথর হয়ে যাচ্ছে। এই প্রবল তুষারঝড়ের সামনে 1 পাও এগোনো অসম্ভব। হাল ছেড়ো না বিক্রম। মহর্ষি বলেছিলেন পাহাড়ের সবচেয়ে উঁচুতে যেখানে আকাশ মিশেছে সেখানেই পাওয়া যাবে সেই তুষার জল। কিন্তু ওই দেখুন, সামনে এক বিশাল হিমবাহ ধসে পড়ছে। আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি পাথরের গা বেয়ে উঠব, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ইন্দুমতির সময় ফুরিয়ে আসছে, আমাদের থামলে চলবে না। সাবধানে বন্ধু, ওই চূড়ায় ওঠা কিন্তু অনেক বিপজ্জনক। হ্যাঁ, এই সেই সহস্র বছরের জমাট বরফ। সূর্যের তাপে এখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। ভাগ্য ভালো বলে আকাশ পরিষ্কার ছিল। প্রথম উপকরণ পেয়ে গেছি। এবার আমার পরবর্তী গন্তব্য গভীর অরণ্যে মায়াসিনী বনদেবীর এলাকা। থামো, আর 1 পাও এগোবে না। জানো না মায়াসিনীর রাজ্যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ? কেন এসেছো এখানে? সাবধান সুন্দরী, আমরা রাজকুমারী ইন্দুমতির জন্য পারিজাত ফুলের রেণু নিতে এসেছি। বাধা দিলে ভালো হবে না। ভালো চাইলে আমাদেরকে বনদেবীর কাছে নিয়ে চলো। আমি এই বনের দেবী। তলোয়ার দিয়ে পারিজাত পাওয়া যায় না যুবক, এর জন্য মূল্য দিতে হয়। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত বনদেবী। আপনি
দয়া করে ফুলটি দিন, দয়া করে। একটি নিরপরাধ মেয়ের জীবন সংকটে। তবে শোনো রাজকুমার, এই বাগানের সবচেয়ে কাঁটাযুক্ত লতাটি তোমাকে খালি হাতে সরাতে হবে। যদি তুমি রক্ত ঝরিয়ে তা করতে পারো তবেই তুমি ফুল পাবে। বন্ধু, এ তো মরণ ফাঁদ, ওই কাঁটায় বিষ আছে। রাজকুমারীর কষ্টের চেয়ে এই কাঁটা কিছুই নয়। আহ 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 ওহ আহ থামো রাজকুমার, তোমার ধৈর্য দেখে আমি মুগ্ধ। এই নাও রাজকুমার, পারিজাত ফুলের রেণু। তোমার ভালোবাসা আর সাহসী আজ জয়ী হলো। বিক্রম, এবার আমাদের দ্রুত প্রাসাদে ফিরতে হবে। কিন্তু বন্ধু, তোমার হাত তো রক্তে ভেসে যাচ্ছে। মহর্ষির বলা তৃতীয় উপকরণটি তো তোমার রক্তই হওয়ার কথা ছিল, তাই না? না বিক্রম, মহর্ষি বলেছিলেন সত্য প্রতিজ্ঞার রক্ত। এই রক্ত পরিশ্রমের, আর শেষ রক্তটি হবে ত্যাগের, যা আমি রাজকুমারীর শিহরে দিয়ে দেব। ঠিক আছে, চলো, সূর্য ডোবার আগেই আমাদের পৌঁছতে হবে। মহারাজ, আমি রূপনগরের রাজকুমার অভিমন্যু। আমি রাজকুমারীর জন্য ওষুধ নিয়ে এসেছি। কিন্তু তুমি জানলে কিভাবে আমার কন্যার এই দশার কথা? সে এক দীর্ঘ কাহিনী মহারাজ। আগে আমাকে রাজকুমারীর কাছে যেতে দিন। এসো বাবা, এসো, আমার মেয়েটাকে সুস্থ করো। ও যে আমাদের সবার প্রাণ। রাজকুমারী, আমি এসেছি। আপনার স্বপ্নের ডাক আমাকে এখানে নিয়ে এসেছে। রাজকুমার, সময় হয়ে এসেছে। মহর্ষির কথা মতো কাজ শুরু করুন। এই পবিত্র জল আপনার চোখের অন্ধকার দূর করুক। দেখুন মহারাজ, রাজকুমারীর চোখের পাতা নড়ছে। কি অলৌকিক কাণ্ড! এই সুগন্ধ আপনার নিভে যাওয়া প্রাণ ফিরিয়ে আনুক। ইন্দুমতির নীল হয়ে যাওয়া ত্বক ফর্সা হয়ে উঠছে। এ তো কোনো জাদু ছাড়া সম্ভব নয়। এবার শেষ পরীক্ষা। আপনি আপনি সেই আপনি সেই মায়াবী বনের রাজকুমার? আমি সেই যাকে তুমি স্বপ্নে ডেকেছিলে। তোমার ডাক শুনে আর নিজেকে আটকে রাখতে পারিনি। তোমার কাছে আমি ছুটে এসেছি। মা, তুই ফিরে এসেছিস। ভগবান তোকে বাঁচিয়ে দিয়েছেন। রাজকুমারী, ওঠো। তুমি এখন পরিপূর্ণ সুস্থ রাজকুমারী। অভিমন্যু, তুমি যা করলে তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি কোনো ঋণের আশায় আসিনি মহারাজ। আমি কেবল আমার স্বপ্নের রাজকুমারীকে বাঁচাতে চেয়েছিলাম। শুধু স্বপ্নের না, বাস্তবেও ইন্দুমতি তোমার হবে। আমি আমার কথা রাখবো। আজ থেকে তুমি এই রাজ্যের অধিপতি, সঙ্গে আমার কন্যার জীবন সঙ্গী। মহারাজ, একবার রাজকুমারীর অনুমতির প্রয়োজন ছিল না? যে রাজকুমার আমার জন্য নিজের রক্ত দিতে পারেন, তার হাতেই আমার জীবন সঁপে দিতে আমার কোনো দ্বিধা নেই।